স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সুরভি আলম তরণী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে আগামীকাল। অনুমতি পেলে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে ট্রাইব্যুনাল মোটা দাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে। বিচারের আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানান তাজুল ইসলাম। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই, যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। ডিসেম্বরের পরে জাতীয় নির্বাচন নিয়ে যাওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি। নির্বাচনের কথা শুনলেই প্রধান উপদেষ্টা নারাজ হন। মন্তব্য করে দলটির নেতারা বলছেন, একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের কথা বলছে। তারা আরও বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, আর নিবন্ধনহীন ও 5ই আগস্টের পর জন্ম নেওয়া দলগুলো ছাড়া সবাই নির্বাচন চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় শিল্পকলায় শনিবার আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় তিনি বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার হলে নির্বাচন আদায় করে নেওয়া হবে। এই বিজয় যে গণতন্ত্রের জন্য, এই বিজয় একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, সে কথাটা আজকে আমাদের বুঝতে হবে। গণতন্ত্রের বিজয় আমাদের শান্তি। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 5ই আগস্টের পর জন্ম নেওয়া কয়েকটি দল ছাড়া সবাই নির্বাচন চায়। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে। 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে, আরো প্লাস আরো দল আছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে সরকারের কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই। সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে। বিএনপির নেতা আরও বলেন, একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে। তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনে দৃশ্যমান প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। একটি পক্ষ রাজনৈতিক দলগুলোকে সংস্কার ও বিচারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত বলেও অভিযোগ করেন তারা। সরকারকে ব্যর্থ এবং দেশের জন আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণতন্ত্র, নির্বাচন এবং সংস্কার আশুকরণের শীর্ষক সেমিনারের আয়োজন করে পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান সেমিনারে বক্তারা। সংস্কার শুধু এইটুক করলে রাজি আছি যে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। বিএনপি দায়িত্ব নিয়ে এখন বারবার সংস্কার এবং সরকার চালানোর পদ্ধতির কথা বলে। কেন? বিএনপি জানে যে এই দেশের অভিভাবকত্ব তাদের নিতে হবে।
সরকার এজেন্ডা নির্দিষ্ট না করলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। সন্ত্রাসী সুব্রত বাইন ধরা পড়ল, তার সঙ্গে মোল্লা মাসুদ ধরা পড়ল, তাদের কাছ থেকে একটা তথ্য পাওয়া গেছে ভারতীয় ষড়যন্ত্র করছে, এক দলে বিভিন্ন দলের নেতাকে হত্যা করে তারপর সেই দলগুলোর মধ্যে সন্দেহ অবিশ্বাস তৈরি করে দেশের মধ্যে একটা সিভিল ওয়ার টাইপের সিচুয়েশন তৈরি করা। রোড ম্যাপটা তারিখগুলো নির্ধারণ করতে হবে, তারিখগুলো যদি একবার জানায় দেখবে অস্থিরতা কমে যাবে। আমার বিশ্বাস যে এত তারিখে নির্বাচন হচ্ছে, এত তারিখে নমিনেশন সাবমিটেড হবে এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। দেশের জন আকাঙ্ক্ষা নস্যাৎ করার ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান PMRS-এর চেয়ারম্যান। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বরেই নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি স্বচ্ছ, জনকল্যাণ ও জবাবদিহিমূলক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। একটি গণতান্ত্রিক সরকারের হাত ধরেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা। যাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। বিজন কুমার দাস, DBC নিউজ, ঢাকা। মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির আনা যাবে না, সরকারকে হুঁশিয়ারি দিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আর ভূ রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, গ্লোবাল পাওয়ারের এজেন্ডা হিসেবে করিডোর দেয়া হলে পরাশক্তির দ্বন্দ্বে জড়াবে বাংলাদেশ। বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘমেয়াদী করার অপচেষ্টা দেখছেন রাজনীতিবিদরা। তখন অন্যের সমস্যা নিজের কাঁধে নেওয়াটা কিন্তু রাষ্ট্রকেও বিপদে ফেলতে পারে। ফলে এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখা দরকার। অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত একটা সামরিক করিডোরে পর্যবেসিত হয়েছে। আমরা খাল কেটে নিশ্চয় কুমির আমরা আনবো না। বাংলাদেশের ভূরাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক গোলটেবিল আলোচনায় এভাবেই করিডোরের বিপক্ষে শক্ত অবস্থান তুলে ধরেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের কেন আপনার এই স্থলপথের করিডোর দেওয়া হবে, তাও কারোর সাথে আলোচনা না করে এক ধরনের গোপনীয়ভাবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের শঙ্কার কথাও জানান নিরাপত্তা বিশ্লেষকরা। মানবিক করিডোরটি যদি এই এলাকায় কোনো গ্লোবাল পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে প্রদান করা হয়, তাহলে অন্য দুই আঞ্চলিক পরাশক্তিও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। ফলে বাংলাদেশ গ্লোবাল পাওয়ার সমূহের ক্ষমতার দ্বন্দ্বে পড়ে যাবে। করিডোর বা চ্যানেল যে নামেই ডাকা হোক না কেন, বিষয়টি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করে বিএনপি। কোনো করিডোর, কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের ভিকটিম হব না। আপনি করিডোরের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্রন্টলাইন স্টেটে নিয়ে যাবেন, আমাদের অস্তিত্বের ব্যাপারে। এখানে অনেকে বলেছেন এটা ডাইভার্সন হতে পারে, হয়তো আগামী দেশের মানুষের যে চাহিদা নির্বাচন, সেটাকে ডাইভার্সনের একটা হতে পারে। এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বানও জানান কেউ কেউ। সবার সাথে আলোচনা করে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে বাংলাদেশে কোনো পরাশক্তি কোনোভাবেই আর আমাদেরকে কোনো হুমকির মধ্যে ফেলতে না পারে। প্রফেসর ইউনূস যদি এটা একটু ক্লিয়ার করেন অ্যাকচুয়ালি আসলে কি, এটা জানলে আমার জন্য ভালো হবে। একসময় বিষয় ছাপিয়ে উঠে আসে নির্বাচন ইস্যুতে জাপানে ডক্টর ইউনূসের দেয়া বক্তব্যের প্রসঙ্গ। প্রধান উপদেষ্টার ওই বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। যেমন ধরেন হঠাৎ করে বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই, পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি, কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে। আগামীর বাংলাদেশের গতিপথ রচনায় নির্বাচিত সরকারি উপযুক্ত কর্তৃপক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব, এমন কথাও বলেন বিশিষ্টজনরা। এগুলো তো পলিটিক্যাল সরকার আসবে, তারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে আলাপ আলোচনা সাপেক্ষে। মিজান আহমেদ, DBC নিউজ, ঢাকা। জাপান প্রতিশ্রুত ঋণ সহায়তা এবং অনুদান বর্তমান সরকারের প্রকল্প বাস্তবায়নে কাজে লাগবে, ফলে তা ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষক। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলছেন, নির্বাচনের আগে বড় কোনো চুক্তিতে না গেলেও এই সফর সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক হবে। প্রধান উপদেষ্টার জাপান সফরে সই হওয়া সমঝোতা স্মারকের অধীনে টোকিও বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে মোট ১.063 বিলিয়ন মার্কিন ডলার দেবে। মোট অর্থের মধ্যে জাপান $418 মিলিয়ন ডেভেলপমেন্ট পলিসি ঋণ হিসেবে দেবে, যা মূলত বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বরাদ্দ করা হবে। বাকি টাকা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজে লাগবে।
অর্থনীতি বিশ্লেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন, এ ধরনের ঋণ সহায়তা এই মুহূর্তে বাংলাদেশের কাজে লাগবে। তবে সতর্ক থাকতে হবে এ ধরনের ঋণ পেতে যেসব রাজনৈতিক অঙ্গীকার করতে হয় সেসব বিষয়ে। যেগুলো নীতি সহায়তা বা বাজেট সংস্কার বা অর্থনৈতিক সংস্কারের জন্য যেগুলো দেয়া হয়েছে, সেটা সরকার তার মতো করে তার প্রয়োজনীয় প্রকল্পে সেগুলো বাস্তবায়ন করতে পারবে। এ ধরনের ঋণ গ্রহণ করার সাথে সাথে কিছু রাজনৈতিক অঙ্গীকারও করতে হয়। অন্যান্য যে সমস্ত দ্বিপক্ষীয় সহযোগী দেশ রয়েছে তাদের সঙ্গেও সেটি যেন সরকার মাথায় রাখেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে, নির্বাচনের আগে কোনো দেশই বড় কোনো আলোচনায় না গেলেও প্রধান উপদেষ্টার এই সফর দুদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। কমিটমেন্ট হয়তো তারা করবে নির্বাচনের আগে বড় আকারে জাপান এসে এখানে ইনভেস্ট করবে। তবে কাজটা যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর কি কি নতুন খাতে জাপান ইনভেস্ট করলেও সেগুলো কি, সেই ধরনের অগ্রগতি যদি হয়, সেটাও আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশে লাভ হবে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার বিষয়টিও যথেষ্ট ইতিবাচক বলেই মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া দেশে অর্থনৈতিক শৃঙ্খলা আসবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজনীতিবিদরা মিলে একটি দর্শন ঠিক করতে পারলেই কেবল অর্থনৈতিক মুক্তি মিলবে, এমন দাবি ব্যবসায়ী নেতাদের। আর এবারের বাজেট থেকেই আর্থিক খাতে জবাবদিহিতা নিশ্চিতের চর্চা শুরু করতে হবে বলে মনে করেন নীতি বিশ্লেষকরা। একটি বেসরকারি টেলিভিশনের আয়োজনে দেশ বাজেট ভাবনায় উঠে আসে এমন মতামত। প্রতি বছর যে বাজেট তৈরি হয় তা পুরোপুরি বাস্তবায়ন হয় না, বাধ্য হয়ে করা হয় কাটছাট। এমন বাজেট আর্থিক খাতে তৈরি করে বিশৃঙ্খলা। সমাধানে দরকার রাজনৈতিক শৃঙ্খলা। রাজনীতিবিদদের মিলে ঠিক করতে হবে একটি মুক্তির দর্শন। যারাই চেষ্টা করছেন তারা আসলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। শনিবার রাজধানীতে আয়োজিত দেশ বাজেট ভাবনায় উঠে আসে আর্থিক খাতের নানা অব্যবস্থাপনার চিত্র। যারা রাজনৈতিকভাবে যারা এমপি মন্ত্রী তারা কিন্তু বাইরে চলে যায়। আপনি যদি এই যে তাদের মানে হচ্ছে যে দেশের ভিতরে তাদের দায়বদ্ধতা নাই, তারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, কিন্তু তারা তাদের সেবা দেওয়ার কথা তারা তৈরি করেন মানুষের জন্য, কিন্তু সেই সেবাটা কিন্তু সেই সেবার উপর তাদেরই আস্থা নাই। রাজনৈতিক আশ্রয়ে অনিয়ম বন্ধের তাগিদ দেন আলোচকরা। আপনি বছরের প্রথমে আসে একটা ওয়ান জাতীয় সংসদ নামে একটা বক্তৃতা দিলেন, সব মিথ্যা কথা বললেন ওখানে। বছরের শেষে বলেন যে এটা তো হইল না, কেউ কারো কারো জবাবদিহিতা নাই। তো একটা জবাবদিহিতাহীন দেশে কি ধরনের উন্নয়ন হবে আপনারা বুঝতেই পারেন। জবাবদিহিতা চর্চা শুরু করার সুযোগ এনে দিয়েছে জুলাই বিপ্লব। এটি কাজে লাগাতে হবে এবারের বাজেটেই। যেসব প্রতিষ্ঠান ছোট ছোট প্রতিষ্ঠান সরাসরি পাবলিক জনগণের সাথে কাজের সাথে জড়িত, তারপরে আমি আর পথ ছাড়ের কথা ভাবছি। আপনি ওই যে বড়জন যে ভাগে দিয়েছে তার কথা ভেবে সেটাকে এখানে অ্যাডজাস্ট করছেন। সেই জন্য কর ছাড় দেওয়ার ব্যাপারেও একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন হবে। সংসদবিহীন এবারের বাজেট চূড়ান্ত করতে অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আলোচকরা। নাম্বার 1 রিজন কিন্তু পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারও গতানুগতিক বাজেট দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদে যোগ দিয়ে কথা বলেন তিনি আরও বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করছে বর্তমান সরকার, এতে ব্যাংক খাত দুর্বল হচ্ছে বলেও মনে করেন তিনি। এছাড়া পাচার করা, লুট করা ও কর খেলাপির অর্থ একত্র করে বাজেটে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিশিষ্ট এই অর্থনীতিবিদ। করজালের পরিধি বাড়িয়ে করদাতা ও কর খেলাপিদের অসমতা দূর করা সহ আসন্ন বাজেটকে জনমুখী করা, রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। যারা ব্যাংকের টাকা ফেরত দিলেন না, তাদের ব্যাংকে রক্ষিত টাকাকে এখানে নিয়ে এসে তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে বিদেশে যেই টাকা চলে গেছে সেই টাকার এখন কিছু কিছু পদক্ষেপের ভিতরে আছে, সেগুলিকে আমরা যদি নিয়ে আসতে পারতাম তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি।
অন্যদিকে বাজেট ঘাটতি মেটাতে দেশের ব্যাংকগুলো থেকে 1,38,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। গেল বাজেটেও ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল 1,37,500 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করছেন, বাজেট ঘাটতি মেটাতে সরকারের অতি ব্যাংক নির্ভরতার কারণে বেসরকারি খাত ঋণ পাবে না, এতে কমবে বিনিয়োগ, বাড়বে বেকারত্ব। 2025-26 অর্থবছরের জন্য প্রায় 7,90,000 কোটি টাকা বাজেট তৈরি করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। বড় অঙ্কের এ বাজেটে আওয়ামী লীগ সরকারের মতোই ব্যাংক ঋণের দিকে ঝুঁকেছেন তিনিও। ঘাটতি পূরণে অর্থ উপদেষ্টার পরিকল্পনা 1,38,000 কোটি টাকার ব্যাংক ঋণ। এর আগে চলতি 2024-25 অর্থবছরে 1,37,000 কোটি টাকার ব্যাংক ঋণের পরিকল্পনা করেছিলেন আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও। তখন বড় অঙ্কের এ ঋণের সমালোচনা করেছিলেন বর্তমান সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তি, যে কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংশোধিত বাজেটে কমিয়ে আনে ব্যাংক ঋণের পরিমাণ। এমনিতেই গেল ফেব্রুয়ারি পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবাহ নেমেছে 6.82%, যা গত 21 বছরের মধ্যে সর্বনিম্ন। তবে মার্চে তা খানিকটা বেড়ে হয় 7.57%। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় সরকারের ব্যাংক ঋণ বাড়লে বিপাকে পড়বে বেসরকারি খাত। ইনভেস্টমেন্ট যদি কমে যায় তাহলে দেশের আয় কমে যাবে, উৎপাদন কমে যাবে। পরপর 3 বছর বা তিনের অধিক বছর যদি একটা দেশে মুদ্রাস্ফীতি চলে ভয়ঙ্করভাবে, 2 ডিজিটের মুদ্রাস্ফীতি চলে, পাশাপাশি কর্মসংস্থান কমে যায়, তখন এক দেশে আপনার এটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়ে যায়। বিশ্লেষকরা আরও বলছেন, এমনিতে তলানিতে নেমেছে রাজস্ব আয়, সেই সঙ্গে কমেছে বিদেশি ঋণও। আর তাই বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্পও নেই। ব্যাংক খাত থেকে আসলে ঋণ নেওয়া ছাড়া সরকারের খুব বেশি অন্য সুযোগ নাই, কারণ হলো যে তার যেই আর্থিক সক্ষমতাটা আছে এটা খুবই সীমিত আকারে। যে আমাদের বিনিয়োগ পরিস্থিতি যেরকম আছে তাতে ঋণের খুব একটা চাহিদা এখনো বাড়ছে না। এটা খুব দ্রুত অনেক বড় জায়গায় যাবে তা হয়তো নয়। এ অবস্থায় ঋণ নির্ভর বাজেটের পরিবর্তে রাজস্ব বৃদ্ধির কৌশল নেয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ জুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। 24 ঘন্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ 202 মিলিমিটার। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় দেশের 8টি বিভাগেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও 6 জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে উপকূলীয় এলাকায় পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও জোয়ারের পানি ও ঝোড়ো বাতাসে ভোলার দুর্গম চরাঞ্চলের প্রায় 5,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 দিনের টানা ভারী বৃষ্টিতে ঝালকাঠির বিষখালী নদীর 5 কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ভেঙে হুমকির মুখে ঘরবাড়ি ও ফসল। এদিকে পটুয়াখালীতে তলিয়ে গেছে আউশ ধানের ক্ষেত, ভেসে গেছে প্রায় 4,000 পুকুর ও ঘেরের মাছ। কক্সবাজারের মেরিন ড্রাইভের টেকনাফের কিছু অংশসহ অনেক সড়ক, উপসড়ক, সেতু, কালভার্ট এবং নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ফেনী, সুনামগঞ্জ সহ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত 202 মিলিমিটার রেকর্ড করেছি এবং ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করেছি 31 মিলিমিটার। এবং আগামী 1 তারিখ এবং 2 তারিখে মোটামুটি একই রকম ওয়েদার থাকতে পারে বা আবহাওয়া থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট কিংবা চট্টগ্রাম বিভাগ, এই 3টা বিভাগে আমাদের ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কতা হতে বা কালকেও দেওয়া হতে পারে। এদিকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যের মোকোয়া শহরে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে 150 জনের প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি। বন্যার তোড়ে অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা। শিশুসহ 150টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 3,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 20 লাখেরও বেশি হজ যাত্রীকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। তীব্র গরমে মুসল্লিদের স্বস্তি দিতে ব্যবস্থা রাখা হয়েছে এআই ও কুলিং ইউনিটের মতো আধুনিক প্রযুক্তির। গেল বছর তীব্র গরমে 1,000-এর বেশি হজ যাত্রীর মৃত্যু হয়। এবার এমন পরিস্থিতি এড়াতেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চলতি বছরের 4 জুন থেকে শুরু হচ্ছে এবছরের হজের আনুষ্ঠানিকতা। 5 জুন পালিত হবে পবিত্র হজ। এরই মধ্যে হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন লাখো হজযাত্রী। প্রতি বছরের মতো এবারও প্রস্তুতির কমতি নেই সৌদির।
সম্প্রতি দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে হজের সময় তাপমাত্রা 40 থেকে 47 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতে পারে। এমন পরিস্থিতিতে হজ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মিনা, আরাফা, মুজদালিফা এবং কাবা ঘিরে প্রতিদিন গড়ে 7,50,000 টন পানি সরবরাহ করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তুত করা হয়েছে 32,000-এর বেশি পাবলিক টয়লেট ও বিশ্রামাগার। ছায়াযুক্ত এলাকা বাড়ানো হয়েছে 50,000 বর্গমিটার। এছাড়াও ব্যবহার করা হবে 400টির বেশি কুলিং ইউনিট। স্বাস্থ্যসেবায় নিযুক্ত থাকবেন হাজারো চিকিৎসক। হজযাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে মক্কার ভিড় ও তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হচ্ছে এআই ভিত্তিক সফটওয়্যার। অনুমতি ছাড়া হজে অংশগ্রহণ ঠেকাতে জোরদার করা হয়েছে অভিযানও। 40টিরও বেশি সরকারি সংস্থা ও 2,50,000 কর্মকর্তা কর্মচারী নিয়োজিত থাকছেন হজ ব্যবস্থাপনা ও তদারকিতে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ফারুকের অপসারণে আইসিসি থেকে আসবে না কোনো নিষেধাজ্ঞা, বরং বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমনটাই বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি জানান, ক্রিকেটের অবনতি এবং বিপিএলে অনিয়মের কারণেই এনএসসি মনোনীত পরিচালক পদ থেকে ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে। কমাস আগেই ঘটা করে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বসানো হয় বিসিবির সভাপতির চেয়ারে। সময় খুব একটা পার হয়নি, এর মধ্যেই বিপিএল নিয়ে অনিয়ম, সহকর্মীদের সাথে মতের অমিল, ক্রিকেটের অবনমন, স্বেচ্ছাচারিতা, নানা প্রসঙ্গে প্রশ্ন ওঠে ফারুক আহমেদের বিরুদ্ধে। গণমাধ্যমেও চাউর হয় সে খবর। দুদকের তদন্ত রিপোর্ট, সহকর্মীদের অনাস্থাপত্র সবকিছু বিচার করে বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের এনএসসি মনোনীত পরিচালক পদ বাতিল করা হয়। তার জায়গায় নতুন পরিচালক হন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু কেন এত তড়িঘড়ি করে নেওয়া হলো এমন সিদ্ধান্ত? এনএসসি চাইলে মনোনয়ন দিতে পারে, মনোনয়ন সরিয়েও নিতে পারে। আপনি সেই জায়গা থেকে আমরা মনোনয়ন দিয়েছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হয়েছে যে এখন আর এই মনোনয়ন রাখার, আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি। আপনারা যদি ভালোভাবে দেখেন, আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি। হঠাৎ করে মনোনীত পরিচালককে সরিয়ে দিয়ে নতুন পরিচালকের বিসিবির প্রেসিডেন্ট হওয়ার প্রক্রিয়া কতটা স্বচ্ছ, এ নিয়ে আইসিসি থেকে কোনো রেস্ট্রিকশন থাকবে কিনা তারও ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এই বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। উপদেষ্টা আরও জানান, সরকারের পরামর্শ মেনে ফুটবল যেখানে দিন দিন উন্নতি করছে, সেখানে নিজেদের পরীক্ষিত সংগঠক হিসেবে ক্রিকেটকে তলানিতে নিয়ে গেছেন ফারুক আহমেদ। এক কথায় পারফরমেন্সে ব্যর্থ হয়েছেন তিনি। বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পরে আমরা আসলে ক্রিকেটের যেই প্রত্যাশা ছিল আমাদের, সেই প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি। বিগত সময়ের আমাদের যে অভিজ্ঞতা হয়েছে বিপিএল থেকে শুরু করে সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের, আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে। সেই পারফরমেন্সটা আসলে আশানুরূপ না। বিসিবি থেকে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার এই ঘটনা অন্যান্য ফেডারেশনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান উপদেষ্টা। পারফরমেন্সের ভিত্তিতেই খেলোয়াড় বা সংগঠকদের নিজেদের অবস্থান ধরে রাখতে হবে বলেও মন্তব্য তার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে দায়িত্ব নেওয়ার পরদিনই বোর্ড মিটিং সেরেছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রেজেন্টেশনের মাধ্যমে জানিয়েছেন নিজের পরিকল্পনা। পাইলট প্রজেক্টে হবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো। বিপিএলের দলগুলোর টাকা পরিশোধ না করা পর্যন্ত টিকিটিং মানি দেওয়া হবে না, জানিয়েছেন পরিচালক ইফতেখার মিঠু। পারফরমেন্স দেখেছি যে আমাদের এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল, এটা আগে দেখিনি। দায়িত্ব নেবার পরের দিন কর্মব্যস্ত সময় পার করলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। জরুরি সভায় নিজের কর্মপরিকল্পনা নিয়ে বিসিবি প্রেসিডেন্ট নিজেই দিয়েছেন প্রেজেন্টেশন। আলোচনার টেবিলে ছিল অনেক কিছুই, গুরুত্ব দেওয়া হয়েছে গেল বিপিএল এর হিসাব নিকাশ। নেক্সট বিপিএল যখন হবে, টিমসে কেন যা টিম সিলেকশন এটা তো শেষ হয়ে গেছে, নতুন করে লং টার্মে দেওয়ার সময় উই হ্যাভ টু ভেরি ভেরি কেয়ারফুল। আর আপনি জানেন আমাদের এটার মধ্যে বিগেস্ট সমস্যা হচ্ছে আমরা রাজশাহী অনেকের থেকে আমরা ব্যাংক গ্যারেন্টিটা নেইনি। আমাদের ফর্মার প্রেসিডেন্ট নিজে হ্যান্ডেল করেছিল, ওনার আইডিয়ার মাধ্যমে উনি এটা হয়তো নেয়নি, সেটার ব্যাপারে সেই সব ব্যাপার আমরা দেখে সামনে মেন
কনসেন্ট্রেশন থাকবে যাতে আস্তে 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 আমাদের বিপিএল এর ইমেজটাকে আপগ্রেড করতে হবে। বিপিএল এর পাওরা গন্ডা এখনো বাকি। কোনো ক্রিকেটাররা টাকা পাননি ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছ থেকে, আবার বিসিবিরও পাওনা আছে ফ্র্যাঞ্চাইজি ও বিপিএল সম্প্রচার স্বত্ব ক্রয় করা প্রতিষ্ঠানের কাছ থেকে। সেগুলো পেলেই বিপিএল এর শেষ আসরের লাভের হিসাব করতে পারবেন কর্তারা। ডিফারেন্ট স্পন্সর্স, কিছু ফ্র্যাঞ্চাইজি ফি, এইসব নিয়ে প্রায় 20 কোটি টাকার মতো পাওনা আছে। তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে। বহুল প্রতীক্ষিত আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে আগ্রহ দেখিয়েছেন নতুন সভাপতি। এজন্য রাজশাহী ও চট্টগ্রামে পাইলট প্রজেক্টে কাজ শুরু হবে দ্রুতই। আমাদের তো এক্সপিরিয়েন্স এটাতে কম, যে ডিসেন্ট্রালাইজেশন করতে একটা। সো এখন যেটা করা হচ্ছে, আমরা ইমিডিয়েটলি ডিসেন্ট্রালাইজেশন করে আগে 2টা পার্ট আমাদের 2 ডিরেক্টরের আন্ডারে 2টা দিয়ে দেবো, একটা নর্থ আর একটা ঢাকা চিটাগং এই জোনটা। এইটা বলি না আমরা মিনি বিসিবি হবে, ওরকম মিনি বিসিবি হবে। সম্প্রতি ঘরে বাইরে যাচ্ছে তাই লিটন শান্তদের পারফরমেন্স। মিডিয়া কমিটির চেয়ারম্যান বললেন, নজর রাখা হচ্ছে সব দিকেই। পুরোটা শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘ বিরতির পর আবারও গানের ভুবনে ফিরেছেন একটা চাদর হবে খ্যাত গায়ক জেমস সুমন। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তার নতুন গান পরকীয়া। সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে নির্মিত এই গানের প্রসঙ্গে নানা তথ্য জানান জেমস সুমন। ঈদের 4র্থ দিন হবে রিলিজ, ওটা হচ্ছে পরকীয়া গানটা বললাম। সোশ্যাল নেটওয়ার্কিংটা যখন থেকে শুরু হয়েছে, ব্যবহারটা যখন থেকে বেশি হয়ে গেছে, তারপরে থেকে কিন্তু সবাই দেখা গেছে যে ঘরের থেকে ঘরের বাইরে বোধহয় আদান প্রদানটা একটু বেশি হয়ে যাচ্ছে আর কি, মানসিক বা মনের আদান প্রদানটা। হয়তো সেটা ঘরের মানুষের অবহেলার কারণে হতে পারে, অনেক সময় বিভিন্ন কারণে হতে পারে, যাই হোক। তো ওইটা আমাদের এখন পরকীয়াটা আমাদের দেশে একটা বিরাট ডিজিজের মতো আমার কাছে যেটা মনে হয়েছে, এটা ক্যান্সারের মতো হয়ে দাঁড়াইছে এবং দেখা যাচ্ছে যে এটার কারণে বলি হচ্ছে বাচ্চারা। বিশ্বমঞ্চে বেশ কয়েক বছর ধরে সৌন্দর্য ও ফ্যাশন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উঠে আসছে বারবার। মিস ওয়ার্ল্ডের মতো বড় পরিসরে আয়োজনেও অংশ নেওয়াতে পিছিয়ে নেই বাংলাদেশ। এবারের মিস ওয়ার্ল্ড 2025 প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে আকলিমা আতিকা কণিকা। 10ই মে ভারতের হায়দ্রাবাদে শুরু হয়েছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার 72তম আসর। ভারতীয় সময় সন্ধ্যে 6:30 থেকে অনুষ্ঠান শুরু হয় শহরের হাইটেক্স এক্সিবিশন সেন্টারে। ফাইনালে বিজয়ী নির্ধারণের জন্য কমিটিতে রয়েছেন 2 জন ভারতীয় অভিনেতা সোনু সুদ এবং উদ্যোগপতি সুধা রেড্ডি। আজকের গ্র্যান্ড ফিনালে 108টি দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের প্রতিযোগিতার পর 3 জনকে বেছে নেওয়া হবে। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।